ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। তো একের আইতে আছে কন্যাকুমারিকা। আচ্ছা, এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করো। এইখানে এই যে এইটা হচ্ছে কন্যাকুমারিকা, এইটা এই লাল করে যে পয়েন্টটা লেখা এটা হলো কন্যাকুমারিকা। তাহলে আমাদের ভারতের যদি কোনো আমরা ব্ল্যাঙ্ক ম্যাপ পাই তাহলে আমরা কিন্তু এই বরাবর এইখানে আমরা করব কন্যাকুমারিকা পয়েন্টটাকে দেখাবো। 2 নম্বর বলেছে সাতপুরা পর্বত, 2 নম্বরে বলেছে সাতপুরা পর্বত। আমাদের বইতেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাতপুরা পর্বত, মানে এইখানে এই যে ভাঁজটা আছে তার একটু নিচ থেকে করবে। তার মানে হচ্ছে ধরো তোমাদের এই যে ভাঁজটা, এই যে ভাঁজ এখান থেকে এই বরাবর এইখানে করবে সাতপুরা পর্বতটা। তাহলে এরপরে আসছে আমাদের ম্যানগ্রোভ বনভূমি। ম্যানগ্রোভ বনভূমি মানে এইখানটা আমরা দেখাবো সুন্দরবন আর কি। এই যে ম্যানগ্রোভ অরণ্য, এই যে এইখানটায় আমরা এইটুখানি এই যে ম্যানগ্রোভ অরণ্য এইটা আমরা দেখাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য। তারপরে আছে কাবেরী নদী, এটা কৃষ্ণা দেখাচ্ছে, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি। আচ্ছা, কাবেরী নদী লক্ষ্য করো এইখানটা, এই যে এইটা হচ্ছে কাবেরী নদী, মানে এইখানে এই যে ভাঁজটা আছে তার উপরের এইখানে যেটা আছে, মানে যদি তোমরা এই ম্যাপটা লক্ষ্য করো তাহলে দেখবে যে এইটার উপরে এইখানে যে ভাঁজটা এখান দিয়ে কাবেরী নদীটা গেছে। তাহলে এখান দিয়ে এটা হচ্ছে কাবেরী নদী, আর এইখান থেকে করবে সাতপুরা পর্বতটা, আর এইখানে এইটুখানি করছো ম্যানগ্রোভ অরণ্য। আচ্ছা, এবার হয়ে গেল আমাদের উত্তর সরকার উপকূল। আচ্ছা, উত্তর সরকার উপকূলটা করবে এইটুখানি, হ্যাঁ এইখান থেকে এতটা, এইটুখানি, এখান থেকে এটা করমণ্ডল, এটা ম্যানগ্রোভ, এইখান থেকে এইটুখানি এইটা করবে উত্তর সরকার উপকূল। তাহলে এইখানে আমাদের করছে এই যে কন্যাকুমারিকা, এই যে আবার আরেকবার দেখো এইখানে আছে এই অ্যারো দিয়ে দেখিয়েছে এটা কন্যাকুমারিকা করছো, এইখানে উত্তর সরকার উপকূল করছো। আর কাবেরী নদীটা এই যে ভাঁজটা, এই যে 13 লেখা এই ভাঁজটা থেকে এদিক থেকে বার করবে। সাতপুরা পর্বতটা এই যে ভাঁজ তার এখান নিচ থেকে এই বরাবর একটু করবে সাতপুরা পর্বত। আর হয়ে গেল ম্যানগ্রোভ অরণ্য আর কন্যাকুমারিকা হয়ে গেল। তাহলে আর কি বাদ রয়েছে আমাদের? সাতপুরা পর্বত, কাবেরী নদী, সব আমরা তাহলে দেখিয়ে দিলাম। এবার তাহলে 2-এর দাগের প্রশ্নে আসি। 2-এর আইতে দিয়েছে যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হলো মহাবৃত্ত। 2 বলেছে কক্ষপথ আর পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে কক্ষতল বলে। 3 বায়ুমণ্ডলের উষ্ণতা মাপক যন্ত্র হচ্ছে 6 থার্মোমিটার। 4 বিকেল 5টা সময়কে রেল স্টেশন বোর্ডে দেখাবে 17 আওয়ার্স বলে। 5 মূল মধ্যরেখার ঠিক বিপরীতে অবস্থান করছে যে দ্রাঘিমা রেখাটি তার মান হলো 180 ডিগ্রি। 6 দিয়েছে ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল 2011 সালে। 7 জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 8 একটি গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন। 9 আদিবাসীরা বন কেটে আর পুড়িয়ে যে চাষ করে তাকে ঝুম চাষ বলে। 10 দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলা হয়। 11 শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম ডেসিবেল মিটার। 12 হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় সহ্যাদ্রি। 13 ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে পরিচিত। 14 একটি তন্তুজাতীয় ফসল তুলো। 15 হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কিন্নরি। 16 সিন্ধুর উপনদী হলো তোরসা। 17 মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং বাদামি। আর 18 মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়। 3-এর এই শূন্যস্থান পূরণ। আয় পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। 2 বায়ুমণ্ডলের যে অবস্থা দ্রুত বদলে যায় তাকে বলে আবহাওয়া। 3 গম চাষের জন্য কীরকম মাটি প্রয়োজন, এটা বইয়ের 95 পাতায় আছে। এইটা লিখবে যে চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন। তাহলে কীরকম মাটি প্রয়োজন? চুনযুক্ত দোআঁশ মাটি। 4-এ দিয়েছে শব্দ দূষণের ফলে সৃষ্ট একটা রোগ, আমি এখানে অনিদ্রা দিয়েছি। বিতে আছে স্তম্ভ মেলানো। আইতে বলেছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 বায়ুর আর্দ্রতা হবে সি হাইগ্রোমিটার। আর 3 ওজোন স্তরের অবক্ষয় হবে ক্লোরোফ্লুরোকার্বন। সিতে আছে এক কথায় উত্তর দাও, এগুলো 1 নম্বরের। আই বলেছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম গডইউনস্টিন। 2 ভারতের পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়? ব্যাবিলনে। 3 দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাই নদী। 4 ভারতের পশ্চিমী মরু অঞ্চলের একটি নদী হচ্ছে লুনি। আর 5 জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? দক্ষিণ আন্দামানে। 4-এর আইতে আছে নিরক্ষরেখা কোন কোন মহাদেশের ওপর দিয়ে গেছে?
আমাদের বলেছে নিরক্ষরেখা কোন কোন মহাদেশের ওপর দিয়ে গেছে, এই যে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ওপর দিয়ে গেছে। দিয়ে দিয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায়, একটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি শব্দ যেখানে সৃষ্টি হচ্ছে তার শব্দরোধী দেয়াল দিয়ে ঘিরে ফেলা যায় বা সাইলেন্সার লাগানো যায়। 2 হচ্ছে শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। স্কুল, হাসপাতাল আর বাড়ির চারিদিকে গাছ লাগিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়, কারণ গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে। আর এছাড়া আরও আছে, যেমন অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়। আর এটাও বলতে পারে যে শহরের নকশা এমনভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা, হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। তো যে কোনো দুটো লিখে দেবে। 3 দিয়েছে লাক্ষা দ্বীপপুঞ্জ কোন সাগরে গড়ে উঠেছে আর প্রবাল কি? লিখবে লাক্ষা দ্বীপপুঞ্জ হচ্ছে তোমার আরব সাগরে গড়ে উঠেছে। যে আরব সাগরে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ, তাহলে লাক্ষা দ্বীপপুঞ্জ আরব সাগরে গড়ে উঠেছে। আর ওর সাথে আছে প্রবাল কি? লিখবে প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী যারা নিডেরিয়া পর্বভুক্ত। প্রবাল হচ্ছে এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী, নিডেরিয়া পর্বভুক্ত। 4 দিয়েছে টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে এবং এদের প্রধান জীবিকা কি? টোডা উপজাতি, এই যে টোডা নীলগিরি পাহাড়ে বাস করে, এদের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন। 5 রাশি 5 আয়তে দিয়েছে অক্ষরেখা কাকে বলে, এই 2টি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা কাকে বলে? লিখবে পৃথিবীতে নিরক্ষরেখার উভয় দিকে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বেষ্টিত যে বৃত্তাকার কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাদের অক্ষরেখা বলা হয়। আর এর সাথে আছে 2টি বৈশিষ্ট্য, অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্য দুটো বলেছে, এক হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃতি, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2 আকৃতি, অক্ষরেখাগুলো প্রত্যেকেই পূর্ণবৃত্ত। এবার 2 বলেছে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে আর আবর্তন থেমে গেলে কি হবে। আচ্ছা, আবর্তন গতি কাকে বলে? পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে, এটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আর আবর্তন থেমে গেলে, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? লিখবে পৃথিবীর আবর্তন থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে শুধুই রাত হবে, তখন পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। 5 বলেছে তোমার ঘরে বায়ু দূষণ রোধের 3টি উপায় লেখো। ঘরের বায়ু দূষণ রোধে 3টি উপায়, এক হচ্ছে হাঁচি বা কাশির সময় সবসময় মুখে রুমাল চাপা দিতে হবে। 2 ঘরের ভিতরে উনুন, গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বেরোনোর জন্য ঘর খোলামেলা রাখতে হবে। 3 ঘরের ভিতরে আবর্জনা ফেলার পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। 4 দিয়েছে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করলে কি হয়। লিখবে জাহাজ বা প্লেনে করে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয় আর পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। 5 দিয়েছে ছোট স্কেল আর বড় স্কেল মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, আগে বড় স্কেলটা বলছি। সুবিধা হলো, এক হলো পৃথিবী পৃষ্ঠের কোনো ক্ষুদ্র অঞ্চলকে বড় করে দেখানো হয়। 2 মানচিত্র বড় হলে ভূপৃষ্ঠের বিশদ তথ্য পাওয়া যায়, যেমন মৌজা মানচিত্র। 3 বড় স্কেল মানচিত্রে প্রাকৃতিক বিষয়ের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বিষয়গুলি উপস্থাপন করা হয়। 4 বড় স্কেল মানচিত্র পাঠ করা সহজ, আর অসুবিধা হচ্ছে এই মানচিত্র থেকে বৃহৎ অঞ্চলের ধারণা পাওয়া যায় না। 2 এই মানচিত্র তৈরি করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ। আর 3 এই সকল মানচিত্র সহজলভ্য নয়। ছোট স্কেল মানচিত্র বলছি এবারে, যে কোনো বৃহৎ অঞ্চলকে এই মানচিত্রের দ্বারা ছোট করে দেখানো সম্ভব। 2 হচ্ছে এই মানচিত্র থেকে সমগ্র পৃথিবী বা কোনো মহাদেশ বা দেশের ধারণা পাওয়া যায়। 3 এই মানচিত্র অত্যন্ত সহজলভ্য। 4 ব্যবহারিক গুরুত্ব সবথেকে বেশি, কারণ বিমান চালনা, নৌচালনা সংক্রান্ত মানচিত্র ছোট স্কেলের মানচিত্র। এছাড়াও অ্যাটলাস, দেয়াল মানচিত্র, আন্তর্জাতিক মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ। অসুবিধা হচ্ছে বৃহৎ অঞ্চলকে ছোট করে দেখানো হয় বলে এই মানচিত্র থেকে সমস্ত তথ্য পাওয়া সম্ভব নয়। 2 হচ্ছে কোনো ক্ষুদ্র অঞ্চল যেমন শহর বা গ্রামের সঠিক ধারণা এই মানচিত্রে পাওয়া যায় না। আর 3 হচ্ছে এই মানচিত্রে সাধারণত একই সঙ্গে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি উপস্থাপন করা সম্ভব নয়।
ছয়ের দাগে আসি। ছয়ের আয়তে দিয়েছে ধান চাষের অনুকূল জলবায়ু মাটি সম্পর্কে আলোচনা করো আর ভারতে ধান উৎপাদক রাজ্যগুলি উল্লেখ করো। লিখবে ধান চাষের জন্য উপযুক্ত উষ্ণতা হচ্ছে 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত 150 থেকে 300 সেন্টিমিটার, মাটি হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন, আর উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। 2 নম্বর প্রশ্ন বলেছে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ লেখো। আর দিয়েছে বঙ্গোপসাগরে মিশেছে এমন দুটো নদীর নাম হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্র। এই উত্তরটা লিখবে যে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো না, এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর, পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। 3 বলেছে আমাদের চারপাশ বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়? 3 রকমভাবে। বিকিরণ, পরিবহন আর পরিচালন পদ্ধতিতে উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। এই উত্তরটা লিখবে যে বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। প্রথমে হচ্ছে বিকিরণ, তারপর পরিবহন, পরিচালন আছে। তো এই 3টে আমাদের বইতেই আছে যে বিকিরণ পদ্ধতি হচ্ছে সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠ থেকে এই তাপ ধীরে ধীরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, একে বিকিরণ পদ্ধতি বলে। এই ছবিটা এঁকে দেবে। তারপরে 2 নম্বর হলো পরিবহন পদ্ধতি। ভূপৃষ্ঠের বিকিরিত তাপে প্রথমে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে, এরপর এই উত্তপ্ত বায়ুস্তরের ঠিক ওপরে লাগোয়া অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে তাপ ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে। এই ছবিটা দেবে। আর পরিচালন হচ্ছে উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয়, এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরে শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে, আবার এই শীতল বায়ু পুনরায় গরম হয়ে ওপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই পদ্ধতিকে বলে পরিচালন পদ্ধতি। এই ছবিটা দিচ্ছ। এছাড়া আছে তাপ শোষণ পদ্ধতি। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি সরাসরি সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে সামান্য উত্তপ্ত করে, একে তাপ শোষণ পদ্ধতি বলে। আর হচ্ছে অ্যাডভেকেশন পদ্ধতি। ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে উষ্ণ বায়ুপ্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়, আবার শীতল বায়ুপ্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, একে অ্যাডভেকেশন পদ্ধতি বলে। এই দুটো পদ্ধতি বইতে নেই, তোমাদের বইতে বিকিরণ, পরিবহন আর পরিচালন পদ্ধতি সম্পর্কেই আছে। আচ্ছা, এবার 4 নম্বর বলেছে ভারতের পশ্চিমে অবস্থিত মরু অঞ্চলটির বর্ণনা দাও। পশ্চিমের মরু অঞ্চল অবস্থান হচ্ছে রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত। এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম হচ্ছে থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই, খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলি সমুদ্র সৈকতে পৌঁছাতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে।